সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েব ডিজাইন বাংলা টিউটোরিয়ালের তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ফ্রিল্যান্সার মান্নান। আজকের পর্বে আমরা জানব H1, H2, H3, H4, H5, H6 ট্যাগ সম্পর্কে। দ্বিতীয়ত জানব হচ্ছে P ট্যাগ সম্পর্কে এবং তৃতীয়ত জানব টাইটেল অ্যাট্রিবিউট সম্পর্কে। তো আর দেরি না করে আসুন শুরু করি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনারা একেবারেই নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনি আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো প্রথমেই আমি নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। এখানে বিগত পর্বে আমি যে স্ট্রাকচারটি আপনাদেরকে দেখিয়েছিলাম, HTML এর স্ট্রাকচার, এটি টাইপ করে আপনাদেরকে দেখিয়েছিলাম। স্ট্রাকচারটি এই মুহূর্তে একটু সাজিয়ে নিচ্ছি, অর্থাৎ স্ট্যান্ডার্ড কোডিংটা যেভাবে আমরা মেনটেন করব, অর্থাৎ ডক টাইপ HTML, তারপর HTMLটা থাকবে, দেন হেড থাকবে একটা ট্যাব সামনে, তারপর হচ্ছে বডি থাকবে একটা ট্যাব সামনে। তাহলে অনেকটা সুন্দর লাগবে আমাদের কোডিংটা দেখতে, ঠিক আছে? তো বিগত পর্বে আমি কিভাবে একটি ওয়েবসাইটের টাইটেল সেটআপ করতে হয় সেটা দেখিয়েছিলাম এবং পি ট্যাগে কিভাবে ডাটা ইনপুট করতে হয় সেটা আমি দেখিয়েছিলাম। তো আজকের পর্বে প্রথমেই আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে হেডিং ট্যাগগুলো এখানে ব্যবহার করতে হয়। যারা বিগত পর্বগুলো এখনো দেখেননি, প্রথম এবং দ্বিতীয় পর্ব, আমি বলবো তারা প্রথম এবং দ্বিতীয় পর্বটি দেখে দেন আজকের পর্বটি স্টার্ট করবেন দেখা, তাহলে আপনারা অনেক ভালো বুঝতে পারবেন। আর আমি একেবারে বিগিনার লেভেল থেকে শুরু করেছি HTML এবং ওয়েব ডিজাইনের যে কোর্সটি। আশা করি এই কোর্সটি যদি আপনারা আমার সাথে কন্টিনিউ করেন তাহলে অবশ্যই নিজেরাই ওয়েব ডিজাইন করতে পারবেন খুব সহজে, ঠিক আছে? তো প্রথমেই আমরা জানবো যে হেডিং ট্যাগ আসলে কয় ধরনের হয়ে থাকে। তো হেডিং ট্যাগ হয়ে থাকে মূলত 6 ধরনের, ঠিক আছে? তো আমরা যদি একটু দেখি, H1 ট্যাগ আমরা ওপেনিং ট্যাগ দিলাম, তারপর দিব হচ্ছে ক্লোজিং ট্যাগ। ক্লোজিং ট্যাগ কিভাবে দিতে আমরা ইতিমধ্যে জেনে গেছি যে স্ল্যাশ দিয়ে দেন আমরা ট্যাগকে ক্লোজ করি, ঠিক আছে? তো H1 ট্যাগের মধ্যে আমরা যদি এই মুহূর্তে কিছু লিখি যে দিস ইজ হেডিং ট্যাগ। হেডিং ট্যাগগুলো যদি আমরা একটু ডিটেইলস জানি বা একটু বিস্তারিত জানতে চাই বা বুঝতে চাই, সেটি হচ্ছে আমরা যখন নিউজ পেপার বা পত্রিকাগুলো দেখি সেখানে দেখবেন যে বিভিন্ন ধরনের হেডিং থাকে। কিছু হেডিং থাকে অনেক বড়, কিছু হেডিং থাকে মিডিয়াম, কিছু হেডিং থাকে ছোট, ঠিক আছে? তো এইখানে HTML এও আমাদের 6 ধরনের হেডিং আমরা পাই। এই ট্যাগটি এখান থেকে কেটে দিচ্ছি। আমরা H1 ট্যাগটি যদি এই মুহূর্তে দেখি যে আসলে কি রকম, আমরা সেভ করছি, Ctrl+S চেপে সেভ করে দেন ব্রাউজারে যে আমি রিফ্রেশ করছি। দেখুন H1 ট্যাগটি হচ্ছে ঠিক এরকম একটা সাইজ। এরপরে আমরা যদি H2 ট্যাগ দেখি, এখানে আমি আপনাদেরকে একটি শর্টকাট ওয়ে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা খুব শর্টকাট ওয়েতে একটি লাইনকে ডুপ্লিকেট করতে পারবেন বা কপি করতে পারবেন। আপনারা জাস্ট কন্ট্রোল ধরে ডি চাপবেন, দেখুন একটি লাইন কিন্তু কপি হয়ে গেছে। আবারও ডি চাপুন, আবারও ডি চাপুন, দেখুন যতবার চাপবেন ততবার কিন্তু লাইন ডুপ্লিকেট হয়ে যাবে, ঠিক আছে? আবার যদি আপনারা এইখানে এটাকে মানে একটি লাইনকে সিলেক্ট করে দেন কন্ট্রোল ডি চাপেন, দেখবেন পাশাপাশি চলে আসছে, ঠিক আছে? তো আমি এটা কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর এখানে আমি H1 ট্যাগকে H2 করে দিচ্ছি, H3 করে দিচ্ছি, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আসলে কোন ট্যাগটা কি কাজ করতেছে। তো আমরা H1, H2, H3, H4, H5, H5 দুইবার নিয়ে নিয়েছি, একবার কেটে দিচ্ছি, H6, ঠিক আছে? 6টি ট্যাগ এখানে নিয়ে নিলাম। তো আমরা দেখি যে আসলে এই 6টি ট্যাগ আসলে কিরকম। আমরা Ctrl+S চেপে সেভ করলাম, সেভ করে দেন এই মুহূর্তে যদি পেজটাকে রিলোড দেই, দেখুন প্রথমটি একেবারে বড়, তারপরেরটি একটু ছোট, তারপরেরটি আরেকটু ছোট, তারপরেরটি আরেকটু ছোট, তারপরেরটি আরেকটু ছোট। H6 হচ্ছে একেবারে ছোট, ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারলাম যে হেডিং ট্যাগগুলো কিভাবে কাজ করে। এখানে H1 হচ্ছে সবচেয়ে বড়, ঠিক আছে? এরপর এইভাবে ক্রমান্বয়ে ছোটর দিকে, কিন্তু সংখ্যাগুলো বিবেচনা করলে H6 কিন্তু মনে হয় বড়, কিন্তু আসলে H6 সবচেয়ে ছোট HTML এ
হেডিং দেওয়ার ক্ষেত্রে। তো আমরা ইতিমধ্যে জানতে পারলাম হেডিং ট্যাগের কাজগুলো, ঠিক আছে। তো আমরা এখন জানবো পি ট্যাগের কাজ, অর্থাৎ প্যারাগ্রাফ ট্যাগের কাজ। তো আমরা এখন জানবো হচ্ছে পি ট্যাগের কাজ, যে আসলে পি ট্যাগের কাজ কি। আমরা একটু নিচের দিকে যাচ্ছি, যাওয়ার পর এখানে লিখছি পি। গত পর্বে আমি পি ট্যাগের একটি লাইন লিখে আপনাদেরকে দেখিয়েছিলাম। তো আজকের পর্বেও আমি পি ট্যাগ নিয়ে আরেকটু আলোচনা করতে চাচ্ছি, যাতে আপনারা বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারেন। তো এখানে পি ট্যাগের মধ্যে যদি আমি এই মুহূর্তে লিখে দেই যে দিস ইজ প্যারাগ্রাফ ট্যাগ, দিস ইজ প্যারাগ্রাফ ট্যাগ। হ্যাঁ, এটাকে যদি আমি আর একটু বড় করি, যেমন এই দিস ইজ প্যারাগ্রাফ ট্যাগ এই কথাটাকে আমি যদি এখানে কপি করি, কন্ট্রোল সি চেপে কপি করে দেন আমি অনেকগুলো জায়গায় পেস্ট করে দিলাম যাতে লেখাটা একটু বড় হয়। এরপর কন্ট্রোল এস চাপছি, কন্ট্রোল এস চেপে দেন আমি পেজটাকে রিলোড করছি। দেখুন এখানে কিন্তু প্যারাগ্রাফ ট্যাগটি চলে আসছে। তো প্যারাগ্রাফ ট্যাগটি আসলে কিভাবে আসতেছে আপনারা এখানে দেখতেছেন, তাই না? তো আমরা এই মুহূর্তে যদি প্যারাগ্রাফ ট্যাগটি আরেকটু বিস্তারিতভাবে দেখি, দেখুন জাস্ট আমি এখানে রাখতেছি এইটুকু পর্যন্ত, বাকিটুকু ফেলে দিচ্ছি। প্যারাগ্রাফ ট্যাগের ডিলিট করে দিলাম। হ্যাঁ, ডিলিট করে দিয়ে দেন আমরা যদি পেজটি আবার কন্ট্রোল এস চেপে রিলোড করি, দেখুন এটা কিন্তু ঠিক এইটুকুই চলে আসছে। এখন আমি যে বিষয়টা আপনাদেরকে দেখাতে যাচ্ছি সেটি হচ্ছে, ধরুন এটাকে আমি পাশাপাশি কন্ট্রোল ডি চেপে প্যারাগ্রাফ ট্যাগগুলোকে পাশাপাশি রাখলাম। হ্যাঁ, পাশাপাশি রাখার পর ব্রাউজারে আসলে আমাদের কিভাবে দেখাচ্ছে আমরা একটু দেখি। হ্যাঁ, এই মুহূর্তে রিলোড দিলাম, দেখুন এখানে কিন্তু পাশাপাশি আসেনি, এখানে কিন্তু একটার নিচে আরেকটা এসেছে, তাই না? আসলে প্যারাগ্রাফ ট্যাগটি ডিফল্টভাবে যেভাবে HTML এ দেয়া আছে আমরা কিন্তু ঠিক ওইভাবেই দেখতে পাচ্ছি। আর একটু মজার বিষয় হচ্ছে, ধরুন আপনি যদি এই প্যারাগ্রাফ ট্যাগের দিস ইজ এর পরে মনে করেন অনেকগুলো স্পেস দিলেন, ঠিক আছে, এখানে অনেকগুলো স্পেস দিয়েছেন। অ্যাকচুয়ালি এই স্পেসগুলো কিন্তু আসার কথা কিসে, এই ব্রাউজারে, তাই না? কিন্তু আমরা যদি এই মুহূর্তে কন্ট্রোল এস চেপে দেখি আসলে কি হবে, দেন রিলোড দিচ্ছি, দেখুন এখানে কিন্তু আমি একটু জুম করে আপনাদেরকে আরেকটু দেখাচ্ছি। দেখুন এখানে মাত্র একটা স্পেসই পেয়েছে। ইভেন আপনারা যদি এখানে ইন্টার প্রেস করেন, মনে করেন অনেকগুলো ইন্টার প্রেস করেছেন, ঠিক আছে, দেন কন্ট্রোল এস চেপে আমরা যদি এই মুহূর্তে ব্রাউজারটা আবার রিফ্রেশ করি তাহলে ইন্টারগুলো পাওয়ার কথা, তাই না? দেখুন নাথিং চেঞ্জ। অর্থাৎ প্যারাগ্রাফ ট্যাগে ডিফল্টভাবে একটা স্পেসই দেয়া আছে, তাহলে এই একটা স্পেসই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে এই মুহূর্তে প্যারাগ্রাফ ট্যাগ এবং হেডিং ট্যাগের আলোচনা। তো এর পরবর্তীতে আমরা দেখব হচ্ছে যে, আমি একটু স্পেসগুলো কেটে দিচ্ছি, কেটে দিয়ে দেন এই মুহূর্তে আমরা আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখব, সেটি হচ্ছে টাইটেল অ্যাট্রিবিউট, অর্থাৎ একটি অ্যাট্রিবিউট দেখব আজকে। এরপরে আমরা আরো পরবর্তীতে জানবো আরো অনেক অ্যাট্রিবিউট সম্পর্কে। তো আজকে আমরা একটা অ্যাট্রিবিউট দেখি। অ্যাট্রিবিউট লিখতে হয় কোথায়? ওপেনিং ট্যাগের ভিতরে, ঠিক আছে। তাহলে ওপেনিং ট্যাগ এখানে কোনটা? পি ট্যাগটি হচ্ছে ওপেনিং ট্যাগ। তাহলে পি ট্যাগের ভিতরে আমরা একটা স্পেস দেব, স্পেস দিয়ে দেন এখানে লিখবো হচ্ছে TITLE টাইটেল। এরপর আমরা ইজ ইকুয়াল টু সাইন ইউজ করব। এরপর কি করব? এরপর আমরা ডাবল কোটেশন দেব, ঠিক আছে। সিনট্যাক্সটা বা স্ট্রাকচারটা একটু মনে রাখবেন আপনারা, যে টাইটেল লিখলাম, টাইটেল লেখার পরে ইজ ইকুয়াল টু দিলাম, দেন আমরা ডাবল কোটেশন দিলাম। দেওয়ার পর এখন ভিতরে আমরা যা লিখব, ধরুন লিখলাম হচ্ছে দিস ইজ আওয়ার টাইটেল অ্যাট্রিবিউট। আমরা এইটুকু লিখলাম। লেখার পরে তাহলে আমাদের এই টাইটেল অ্যাট্রিবিউটটির আসলে কাজ কি, সেই কাজটি আমরা এখন দেখব। এটা করার জন্য আমরা একটু প্যারাগ্রাফের ভিতরে যে কন্টেন্ট রয়েছে সেই কন্টেন্টগুলোকে কন্ট্রোল সি চেপে কন্ট্রোল ভি চাপছি, অর্থাৎ একটু বড় করে নিচ্ছি। দেন কন্ট্রোল এস চেপে আমরা যদি এই মুহূর্তে ব্রাউজারে রিফ্রেশ করি তাহলে আমরা কি দেখতে পাবো? দেখুন আমরা কিন্তু ওই যে আমরা যে লিখেছি যে দিস ইজ আওয়ার টাইটেল অ্যাট্রিবিউট, এই লেখাটি কিন্তু এখানে এখনো শো করছে না, তাই না? তাহলে এটা কিভাবে শো করবে? এখন আমরা যদি ঠিক লেখাটার উপরে নিয়ে যাই মাউসটি, দেখুন এখানে কিন্তু সুন্দরভাবে পপ আপ হয়ে দিস ইজ আওয়ার টাইটেল অ্যাট্রিবিউট লেখাটা চলে আসছে, ঠিক আছে। অনেক সময় আপনারা দেখবেন কোনো ইমেজের উপরে যখন আমরা মাউসের কার্সর নিয়ে যাই তখন আমরা কিন্তু দেখতে পাই
যে আসলে এটা কি, ঠিক না? মানে এইটার টাইটেলটা আমরা দেখতে পাই যে কি রিলেটেড ইমেজ অথবা কি রিলেটেড টেক্সট অথবা কি রিলেটেড ভিডিও, হ্যাঁ, এইসব বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পাই। তো আমরা দেখতে পেলাম যে আসলে টাইটেল অ্যাট্রিবিউটটা কিভাবে কাজ করে। এখন আমরা যদি আরেকটু ডিটেলস ভাবে আপনাদেরকে দেখাই, ধরুন দিস ইজ আওয়ার টাইটেল অ্যাট্রিবিউট, এটার ভিতরে আমরা আরো একটি কোটেশন নিতে চাই, তাহলে আমরা কি করব? তাহলে আমরা এখানে ডাবল কোটেশন ইউজ করেছি, তাই না? ধরুন আওয়ার টাইটেল, এই কথাটুকুকে আমরা কি করব, একটা কোটেশনের ভিতরে রাখবো। তাহলে কোটেশন যদি আমরা এখানে আবার ডাবল কোটেশন ইউজ করি, তাহলে কিন্তু আমাদের রেজাল্টটা হবে না, ঠিক আছে? দেখুন ডাবল কোটেশন ইউজ করেছি, এখানে কিন্তু একটা লেখা লাল হয়ে গেছে এবং একটা কালো হয়ে গেছে, এদিকে কেমন যেন হয়ে গেছে, তাই না? আমরা এখানে কি ইউজ করতে পারি? আমরা সিঙ্গেল কোটেশন ইউজ করতে পারি। আমরা কি করলাম? সিঙ্গেল কোটেশন ইউজ করলাম। অর্থাৎ আমরা আওয়ার টাইটেল যে লেখাটি রয়েছে এই লেখাটিকে সিঙ্গেল কোটেশনের ভিতরে রাখলাম এবং এটা কোটেড হলো। দেখেন আমরা কন্ট্রোল এস চেপে যদি এই মুহূর্তে রিলোড করি, দেন আমরা পেজটাকে আমরা যদি এর উপরে যাই, দেখুন এই যে আওয়ার টাইটেলের দুই পাশে কিন্তু কোটেশন ঠিকই শো করেছে। আমি একটু পেজটাকে জুম করে বড় করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এই যে আওয়ার টাইটেল লেখাটি মধ্যে কোটেশনটি চলে আসছে। এখন এই কোটেশন লেখার একটি নিয়ম রয়েছে বা একটা রুলস রয়েছে, আমরা সেই রুলসটা সম্পর্কে একটু জানবো। যখন আপনি একটি অ্যাট্রিবিউটের ভিতরে দুটি কোটেশন ইউজ করবেন, তখন আপনার উচিত কি হবে? আপনার উচিত হবে যে প্রথম দুটি কোটেশন আপনারা ব্যবহার করবেন, সেই কোটেশন দুটি যদি ডাবল কোটেশন ইউজ করেন, তাহলে ভিতরকার কোটেশনগুলো অবশ্যই আপনাদেরকে সিঙ্গেল কোটেশন ইউজ করতে হবে। এছাড়া আপনারা যখন বাইরের কোটেশনগুলো সিঙ্গেল কোটেশন ইউজ করবেন, দেখুন একটু, এবং তখন কিন্তু আপনাদেরকে অবশ্যই ভিতরের কোটেশন কি করতে হবে? ডাবল কোটেশন ব্যবহার করতে হবে। এখন আমি যদি পেজটাকে রিলোড করি বা সেভ করি, দেন রিলোড করি, দেখি কি হয় ঘটনাটা। দেখুন এই যে এখন ভিতরের কোটেশনগুলো কিন্তু ডাবল কোটেশন শো করতেছে। তো এই হচ্ছে আজকের আলোচনার বিষয়। আমরা আজকে জানলাম যে 6টি হেডিং ট্যাগ সম্পর্কে, এরপর জানলাম হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ সম্পর্কে, এরপর একটি অ্যাট্রিবিউট সম্পর্কে আজকে আমরা জানলাম। আগামী পর্বে HTML এর আরো কিছু ট্যাগ অথবা অ্যাট্রিবিউট নিয়ে আমি আলোচনা করব। সেই পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।